Radio Kolkata, your daily dose of happiness. প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা হাজির হয়ে গেছি বিজয়গড় জ্যোতিষটাই কলেজের নিজস্ব ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা স্টুডিওতে। আজকে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাসের আলোচিত বিষয় হল বিড়ালের পরজীবী ঘটিত জনস্বাস্থ্য রোগ ও প্রতিকার। এ বিষয়ে বলবেন ডক্টর সুরজিৎ বৈদ্য, অধ্যাপক, প্রাণী পরজীবী বিদ্যা বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, কলকাতা। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তাঁরই কণ্ঠে এ বিষয়ের উপর গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজ্যেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন বিড়ালের পরজীবী ঘটিত জনস্বাস্থ্য রোগ ও প্রতিকার এ বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে রয়েছেন কলকাতার পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ডক্টর সুরজিৎ বৈদ্য। নমস্কার স্যার। নমস্কার, আপনাকে এবং শ্রোতা বন্ধুদেরকে আমার অনুষ্ঠান শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের বিষয় আমরা ঠিক করেছি বিড়ালের পরজীবী ঘটিত জনস্বাস্থ্য রোগ ও প্রতিকার, তাই তো? তো যদি একটু প্রথমে বুঝিয়ে বলেন যে জনস্বাস্থ্য বিষয়টা ঠিক কি? আগে আমরা জনস্বাস্থ্য রোগ বোঝার আগে একটু রোগ ব্যাপারটা বোঝার চেষ্টা করি। সাধারণত আমরা রোগ বলতে কি বুঝি? স্বাভাবিক সুস্থ অবস্থা থেকে যদি আমাদের বিচ্যুতি ঘটে সেটাকেই আমরা রোগ বলি। তো এই রোগ জীবাণুগুলো যখন সাধারণ জনগণের মধ্যে প্রভাব বিস্তার করে বা প্রভূত ক্ষতি সাধন করে তখন সেগুলোকে আমরা সাধারণত জনস্বাস্থ্য রোগ বলেই চিহ্নিত করি। আচ্ছা, তো এখানে তো জনস্বাস্থ্যের সঙ্গে একটা পোষ্য, আমরা তো অনেকে বাড়িতে বিড়াল কুকুর সমস্ত পুষে থাকি, তো পোষ্য থেকে কি কি ধরনের জনস্বাস্থ্য রোগ সংক্রমিত হওয়ার মানে সুযোগটা রয়েছে? হ্যাঁ, এই বিষয়ে আপনাকে একটা জিনিস মানে দর্শক বন্ধুদের জানিয়ে রাখতে চাই যে জনস্বাস্থ্য রোগ যেমন আছে সেরকম আরেকটা বিশেষ টার্মিনোলজি আছে যেটাকে আমরা বলি জুনোটিক রোগ। মানে যে রোগগুলো পশু পাখি বা প্রাণী থেকে মানুষের মধ্যে এবং ঠিক উল্টোটা মানুষ থেকে পশু পাখি বা প্রাণীগুলোর মধ্যে যেগুলো ছড়ায় সেগুলোকে আমরা সাধারণত জুনোটিক রোগ বলি। তো এইরকম যে রোগ আছে, যেমন ধরুন মানে পোষ্য থেকে যে রোগগুলো ছড়ায় সেটা হতে পারে ব্যাকটেরিয়া বা জীবাণুবাহিত, ভাইরাস বা বীজাণুবাহিত, ছত্রাক বাহিত, মাইক্রোপ্লাজমা, এমনকি পরজীবী বাহিত রোগ, এগুলোই সংক্রমিত হয়। আচ্ছা আচ্ছা, তো এগুলো তো আমরা একটু বিস্তারিতভাবে শুনতে হবে। মানে অনেকে আমরা যারা বাড়িতে বিভিন্ন প্রাণী পুষে থাকি তারা রোগে আক্রান্ত না হই, কোন কোন বিষয়ে তারা সচেতন হবেন। তো যদি একটু প্রথমে একজন পরজীবী বিশেষজ্ঞ হিসেবে পরজীবী রোগের উপরে একটু আলোকপাত করেন। পরজীবী কথার মধ্যেই রয়ে গেছে যে অপরের উপরে
থেকে জীবন ধারণ করতে পারে। পরজীবী সাধারণত আমরা খুব বড় বড় করে 3 ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলি হেলমিন্থ, একটা আর্থ্রোপড আর একটা প্রোটোজোয়া। হেলমিন্থ হচ্ছে কৃমি জাতীয়, আর্থ্রোপড মানে পতঙ্গ, কীট পতঙ্গ জাতীয়, আর প্রোটোজোয়া মানে আদ্য প্রাণী বা এককোষী প্রাণী। ঠিক আছে, এবার যদি আমরা কৃমি জাতীয় দেখি, কৃমি আমরা সাধারণত 3 ধরনের কৃমি এখানে দেখতে পাই। একটা হলো চ্যাপটা কৃমি, একটা হলো ফিতে কৃমি, ফিতের মতো দেখতে হয়, আর একটি হলো গোল কৃমি। এটা গেল আমাদের কৃমির পার্ট। এরপরে আমরা যদি এককোষীকে দেখি, সেখানে আমরা অনেক ধরনের এককোষী দেখতে পাবো। যেমন ধরুন রক্ত পরজীবী আছে, সেটা যেগুলো রক্তের মধ্যেই পরজীবীগুলো বাহিত হয়। যেমন আছে নাম ব্যাগেশিয়া, থাইলেরিয়া, ট্রিপানোজোমা। এগুলো মূলত ওই কীট পতঙ্গ বাহিত হয়। কিছু এককোষী আছে যেগুলো আমাদের পেটের বিভিন্ন রোগ মানে সংক্রমণ করে। আবার কিছু পরজীবী আছে সেগুলো আমাদের এই মানে মাথার মধ্যে, মাসলের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে সংক্রমণ করে। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস হলো যেটা গিয়ে আমরা এখনই বলছিলাম কীট পতঙ্গ জাতীয়। কীট পতঙ্গর ভূমিকা কিন্তু পশু পাখি এবং পোষ্যের উপরে মানে অপরিসীম। অনেক ধরনের কীট পতঙ্গ এসে আক্রমণ করে। যেমন আপনারা সবাই জানেন টিক বা এটুই, কুকুর, বিভিন্ন রকম মাছি, এদের কিন্তু ভূমিকা অপরিসীম। এরা কিভাবে ক্ষতি সাধন করে? এরা সাধারণত সরাসরি কেউ রক্ত চুষে খায়, আবার এই রক্ত চোষার সময় কিছু কিছু পরজীবী বা জীবাণু বা বীজাণু ঘটিত রোগগুলোকে সংক্রমণ করে সাথে সাথে। বুঝতে পারা গেল? তাহলে আমাদের এই যে যাতে আমরা প্রাণী পুষবো বাড়িতে, তাদের কিন্তু একটু সাবধান হতে হবে। নিশ্চয়ই। আপনি যে সমস্ত পরজীবীর কথা বললেন, কোন প্রাণীর ক্ষেত্রে কোন ধরনের পরজীবী এটা কি বুঝিয়ে বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বলা যাবে। আমরা সাবধান হতে পারবো এবং কোথায় যাব আমরা এরকম কিছু সংক্রমণ করলে। ঠিক ঠিক। মূলত পোষ্য হিসাবে আমরা বাড়িতে কি কি রাখি? পোষ্য হিসাবে আমরা বাড়িতে কুকুর বা বিড়াল রেখে দিই। তো সাধারণভাবে একটা মানুষের মধ্যে, জনগণের মানে লোকেদের মধ্যে একটা আলোচনা হয় যে কুকুর এবং বিড়াল কে বেশি রোগ সংক্রমণ করে বা কে বেশি রোগ ছড়ায়। এটা খুব সাধারণ প্রশ্ন। আমরা যখন বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন কাজে যাই বা বিভিন্ন রক্ত বা এটা স্যাম্পল কালেক্ট করতে যাই, সাধারণ লোকের কাছে এই প্রশ্নটার সম্মুখীন হই বারবার। এই ব্যাপারে আমি পরজীবী বিশেষজ্ঞ হিসেবে কয়েকটা কথা বলতে চাই। যে দেখেছি আমরা বিড়াল বাহিত বা কুকুর বাহিত রোগ কম বেশি বলে কিছু নেই, কিন্তু কুকুরের যে রোগ বাহিত হয় সেগুলো মোটামুটি চিকিৎসা করা সম্ভব হয়। বিড়াল বাহিত রোগও চিকিৎসা করা সম্ভব হয়, কিন্তু বিড়াল কিছু ভয়ঙ্কর কিছু রোগ সংক্রমণ করে যেগুলো কিন্তু জনস্বাস্থ্যের উপরে সাংঘাতিক প্রভাব ফেলে। আপাত দৃষ্টিতে রোগগুলো নির্ণয় করা যায় না, জনগণের মধ্যে ধীরে ধীরে রোগের প্রভাব চলতে থাকে, সচরাচর কোনো উপসর্গ দেখা যায় না। সেই জন্য এই রোগগুলো খুবই মারাত্মক ধরনের প্রভাব ছড়ায়। তো সেই জন্য আমরা সবসময় বলে রাখি যে আপনারা বিড়ালের থেকে কুকুর মানে পোষাটা একটু বেশি ভালো বলেই মনে হয়। সেখানে জনস্বাস্থ্যের দিক থেকে একটু নিরাপদ বেশি। বুঝে গেল? তো বিড়াল যেমন আমরা এককোষী কিছু পরজীবী সংক্রমণ করে, সেগুলো মানুষের মধ্যে আসে, যার ফলে অনেক কিছু রোগ জীবাণু ছড়ায়। সেটা মানুষের অ্যানিমিয়া হতে পারে, বন্ধ্যাত্ব হতে পারে। তো সেই ব্যাপার নিয়ে আজকের মূলত আমাদের আলোচনা। হ্যাঁ, তাহলে বিড়াল মূলত কোন ধরনের ভয়ানক রোগগুলি ছড়ায়? হ্যাঁ, তো কুকুরের মধ্যে থেকে যেমন আমরা জানি কুকুর পাগলা হয়ে যায়, বিড়াল এবং কুকুর দুজনের মধ্যে থেকে রেবিস ছড়িয়ে যায়। একটা মানে এটা হচ্ছে বীজাণু ঘটিত বা ভাইরাস ঘটিত রোগ। এছাড়াও অনেক কৃমি জাতীয় রোগ ছড়ায়। আমি কৃমির ব্যাপারটা মূলত উল্লেখ করবো আজকে, যে বিড়াল থেকে একটা সুবিধাবাদী পরজীবী বা এককোষী কৃমি যেটা সংক্রমণ হয়, এটা পরজীবী বলবো, তার নাম হলো টক্সোপ্লাজমা গন্ডাই।
তো টক্সোপ্লাজমা গন্ডাই যেটা জনস্বাস্থ্যের উপর একটা মারাত্মক প্রভাব ফেলে সেটা আমরা জানতে পারি না, কিন্তু এখন ধীরে ধীরে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা বুঝতে পারছি যে এই পরজীবীটা অত্যন্ত সুবিধাবান। আচ্ছা, একটু যদি তার সম্পর্কে একটু বিস্তারিতভাবে বলেন। হ্যাঁ, তো প্রথমেই জানাই এই সুবিধাবাদী ব্যাপারটা এই জন্যই জানাই, যখন কোনো মানুষ সে তার ইমিউনিটি, আমরা যেটা অনাক্রমতা বলি, তার যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেটা যদি স্বাভাবিক থেকে একটু কমে যায়, তখন কিন্তু এই যে পরজীবীগুলো থাকে এগুলো চরমভাবে সংক্রমিত হয়ে যায়। বুঝতে পারা গেল? সেই জন্য এদের সুবিধাবাদী পরজীবী বলি। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, মানুষের কিছু রোগ হয়, আমরা নাম শুনেছি HIV AIDS। এই এইডস হলে এই ধরুন যে টক্সোপ্লাজমা গন্ডাই বা অন্যান্য যে আরো সুবিধাবাদী পরজীবী বা প্রোটোজো আছে, সেগুলো বেশি পরিমাণে সংক্রমিত হয়। তো এখন আমি টক্সোপ্লাজমা গন্ডাই সম্পর্কে একটু বলতে চাই, কারণ এই টক্সোপ্লাজমা গন্ডাইটা মূলত বিড়াল থেকেই ছড়ায়। বিড়াল তার পায়খানার মাধ্যম থেকে এই পরজীবীর একটা বিশেষ দশা বেরিয়ে আসে, ঠিক আছে? এবং বিড়ালের মধ্যে কিন্তু এর প্রকোপটা তেমন ভাবে পরিলক্ষিত হয় না, ঠিক যতটা মানুষের মধ্যে পরিলক্ষিত। আর বিড়াল থেকে এই বিড়ালের পায়খানা যদি কোনোভাবে মানুষের জল বা খাদ্যের মধ্যে চলে আসে, মানুষের মধ্যে তখন এই রোগের প্রকোপটা হতে পারে। তাহলে আমরা এই আলোচনার মধ্যে থেকে বুঝতে পারলাম যে বিড়াল হলো এর ডেফিনেটিভ হোস্ট, এবং অন্যান্য মানুষ, অন্যান্য পশু পাখি হলো এর ইন্টারমিডিয়েট হোস্ট। আমরা তো এতক্ষণ শুনছিলাম যে এককোষী পরজীবী টক্সোপ্লাজমা গন্ডাই এটা সম্পর্কে, তো কিভাবে সেটা বিড়াল থেকে মানুষের ছড়ায় যদি একটু আমাদের বুঝিয়ে বলেন। নিশ্চয়ই, এখনই আমি যেটা বলছিলাম যে এই বিড়ালের পায়খানা থেকে ছড়ায়, ঠিক একইভাবে বিড়ালের পায়খানা থেকে অন্যান্য যে প্রাণীকুল আছে, যেগুলো আমরা যেমন ধরুন শূকর, ছাগল, মুরগি, এরা তো সব খুঁটে খুঁটে খায়। তো ওই খুঁটে খাওয়ার সময় যদি কখনো বিড়ালের পায়খানার মধ্যে ওই পরজীবীর কোনো দশা থেকে থাকে, যেটাকে আমরা উসিস বলি, ওটা যদি খেয়ে ফেলে, তাহলে ওই প্রাণীদের মধ্যেও মাসেলের মধ্যে, মাংসের মধ্যে, এমনকি মাথার মধ্যে তারা একটা ছোট্ট সিস্ট ফর্ম করে রয়ে যায়। এবারে আমরা সাধারণ মানুষ এই যে মুরগির মাংস, ছাগলের মাংস বা অন্যান্য মাংস খাওয়ার সময় যদি ঠিক মতো এটাকে না রান্না করে খাই, তাহলে আমাদের মধ্যে এটা সংক্রমিত হতে পারে। তাহলে বোঝা গেল যে আমরা বিভিন্ন ভাবে এই রোগটাকে আমার শরীরের মধ্যে নিতে পারি, সংক্রমিত হতে পারি। 1 নম্বর যেমন হলো বিড়ালের মলমূত্র থেকে, 2 নম্বর হলো অন্যান্য মানে প্রাণী যেগুলো থেকে আমরা, পশু পাখি যেগুলো আমরা খাই তার মাংস থেকে। এছাড়া বিড়াল যেখানে ধরুন ঘোরাফেরা করে যেসব জায়গায়, যেমন পার্কের মধ্যে পায়খানা পেচ্ছাপ করে রাখলো, সেখানে আমরা গিয়ে গাছপালা পুঁতছি, ওই সময় সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। ওই মাটি থেকেও কিন্তু আমাদের সংক্রমণ হতে পারে। আরেকটা আছে, সেটা হলো গিয়ে যে আমরা শাক সবজি খাই ঠিক মতো ধুয়ে না খেলে, ওই শাক সবজির মধ্যে যদি বিড়ালের পায়খানা পেচ্ছাপ কোনোভাবে থেকে থাকে, তার মাধ্যম থেকেও আমাদের মানুষের শরীরে এই রোগটা আসতে পারে। এবং সর্বোপরি শেষ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো মা, গর্ভবতী মায়ের শরীর থেকে তার বাচ্চার মধ্যে কিন্তু সরাসরি এই রোগটা সংক্রমিত হতে পারে। এইটা সব থেকে জনস্বাস্থ্যের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য অংশ। বোঝাতে পারলাম? আচ্ছা, তার মানে আপনি বলছেন যে গর্ভবতী মায়েদের সেটা বেশি এফেক্টেড করে, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই আক্রান্ত করে তোলে। পারে। তাহলে এইটা আপনি বলছেন যে বিড়াল ও মানুষে এই রোগের দেখা যায়, বিড়াল থেকে মানুষের কি কি ধরনের উপসর্গটা আমরা দেখলে বুঝতে পারবো এই রোগটা? এইটা খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। অ্যাকচুয়ালি কি হলো, এই রোগটাকে আমি আমার আলোচনার প্রথম দিকেই বলেছিলাম, নিঃশব্দে চলে যায় রোগটা, নিঃশব্দে হয়ে যায় জনস্বাস্থ্যে, মানুষ বুঝতে পারে না। সাধারণভাবে কি হয় আমি একটু বলে রাখছি। আপনাকে আগেই বলছিলাম যে বিড়ালের মধ্যে কিন্তু উপসর্গটা শুধুমাত্র ডায়রিয়াতে সীমাবদ্ধ থাকবে, পায়খানা করবে, পাতলা পায়খানা করবে, কখনো কখনো বমি হতে পারে। এবং মূলত এই উপসর্গগুলো
ছোট্ট যে বিড়াল থাকে 2 মাস 3 মাস একদম খুব সুন্দর সবাই আদর করে, এই বিড়ালের থেকে বেশি মাত্রায় সংক্রমিত হয়। এবং ওই বিড়ালগুলোর, ওই ছোট্ট বিড়ালগুলোর পাতলা পায়খানার মাধ্যমে এই রোগটা ছড়িয়ে পড়ে। তো বিড়ালের শুধু পেটের সমস্যাই দেখা যায়, বাকি কিছু নয়। এবারে আমরা যে আলোচনা করছি জনস্বাস্থ্য, মানুষের মধ্যে কি ধরনের তার উপসর্গ। সাধারণত মানুষের মধ্যে যেটা হয় সেটা হলো একটু গা ব্যথা থাকবে, জ্বর জ্বর থাকবে, কখনো কখনো দেখা যাবে একটু হয়তো গলা ব্যথা, কিছু সময় দেখা গেল যে একটু কোনো কোনো ওই যে আমাদের গ্রন্থি থাকে না, গ্ল্যান্ড গুলো কিছু ফুলে গেছে। একটু রোগটা যদি প্রকোপ বাড়তে থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটু ওই দৃষ্টিশক্তিটা একটু কম হয়ে যাচ্ছে, যেন ঝাপসা ঝাপসা দেখছে, ঠিক আছে। এবং পুরুষের ক্ষেত্রে দেখা যায় কিন্তু কখনো কখনো তার ওই সন্তান নেওয়ার ক্ষমতা বা যেটা যেটা বন্ধ্যাত্বকরণের দিকে এগিয়ে যেতে পারে। তাহলে কতটা ভয়ঙ্কর। কিন্তু আমি যে উপসর্গগুলো বললাম, এই উপসর্গগুলো কিন্তু সাধারণ জ্বর জারির মতো সমান। তাহলে আলাদা করে বোঝার কিন্তু কোনো উপায় নেই। এই জন্য এই রোগটা আরো বেশি মারাত্মক এবং নিঃশব্দে জনগণের মধ্যে তার প্রকোপ ছড়িয়ে দেয়। ঠিক আছে, এইবারে আমি যে এতক্ষণ ধরে বললাম আপনাকে যে এই রোগ যখন সংক্রমিত হয় সব থেকে ভয়ানক এবং ক্ষতিকারক যেটা হয় যিনি গর্ভবতী মা হন। এই গর্ভবতী মায়ের মধ্যে যে সমস্যাগুলো দেখা যায় সেটা নিয়ে আমি একটু আলোকপাত করছি। সেই ব্যাপারটা হলো গিয়ে, হ্যাঁ, যে আমরা দেখেছি আমাদের যে বিভিন্ন রকম যে গবেষণা হয়েছে সেখানে দেখা গেছে প্রায় 5 থেকে 10% মহিলা তাদের কি হয়, বাচ্চা প্রসব করার মানে নির্দিষ্ট সময় আগেই নষ্ট হয়ে যায়, আমরা যেটাকে মিসক্যারেজ বলি। আমাদের একটা গবেষণায় দেখেছি প্রায় কলকাতার আশেপাশে প্রায় 40% মহিলা যে এই যে বাচ্চা নষ্ট হয়ে গেছে তার মূল কারণ কিন্তু টক্সোপ্লাজমা গন্ডাই ছিল। ঠিক আছে, এর সঙ্গে এটাও দেখেছি ধরুন কোনো মহিলার বাচ্চা নষ্ট হলো না পেটের মধ্যে, সেই বাচ্চাটি জন্মগ্রহণ করলো ঠিক সময় মতো, তাহলে প্রশ্ন হলো সেই বাচ্চাকে ঠিকঠাক মতো জন্মগ্রহণ করবে, তার স্বাস্থ্য ঠিক থাকবে, নাকি কোনো সে ডিফেক্ট বা কোনো সমস্যার জন্য গিয়েই সে জন্মাবে। এইটা নিয়ে অনেক বেশি গবেষণা হয়েছে বহুদিন ধরে। সেখানে দেখা গেছে যে বাচ্চাদের কখনো কখনো কি বড় বড় মাথা হয়ে জন্মায়, মানে নার্ভ রিলেটেড যত রোগ সেই সংক্রান্ত রোগগুলো বেশি হতে পারে, যেটাকে আমরা বলি এনসেফালাইটিস। আরো বেশি মানে বৈজ্ঞানিক টার্ম হলো হাইড্রোসেফালাস, মানে মাথাটা খুব বড় হয়ে যায়। কখনো কখনো ওই বাচ্চাগুলোর চোখে ঠিক মতো দেখতে পায় না, চোখের মধ্যে সিস্ট থাকে। আর এই যে টক্সোপ্লাজমা গন্ডাই বললাম, এই যেহেতু ব্রেনে সিস্ট করার দরুন সে কি হয়, তার মানসিক যে সক্ষমতা সেটা হারিয়ে ফেলে। তারা অনেক সময় মানে মানসিক ভাবে দুর্বল হয়, অনেক সময় হাত পা ঠিক মতো চলবে না, মাথা অনেকটা বড় হয়ে যাবে, চোখ ঠিক মতো দেখতে পাবে না। এই সমস্যাগুলো কিন্তু একটা টক্সোপ্লাজমা গন্ডাই জনিত বাচ্চার মধ্যে আসতে পারে। বুঝতে পারলাম? তাহলে এর চিকিৎসা কি রয়েছে? একটু চিকিৎসার আগে আমি আরো বিশেষ গবেষণা সংক্রান্ত বিষয় আরেকটু আলোচনা করে নিই। হ্যাঁ, যে আধুনিক সময়ে আরো বিশেষ গবেষণায় কি জানা গেছে। আধুনিক গবেষণায় জানা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে এখন পুরুষ মহিলা সবাই নিজের সম্পর্কে বিশেষভাবে সচেতন, খুব সুন্দর দেখতে, অ্যাট্রাকটিভ, আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ এবং ভালো দেখতে শুনতে। কিন্তু তাদের মধ্যে যদি তারা এই টক্সোপ্লাজমা গন্ডাই রোগ জীবাণু বহন করে, তাহলে দেখা যাবে তারা কিন্তু প্রচন্ড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাদের মধ্যে, মানে মানসিক ভাবে তাদের একটা বিকারগ্রস্ত এসে যাচ্ছে ভিতরে এই টক্সোপ্লাজমা গন্ডাই থাকার জন্য। ঠিক আছে, কখনো কখনো তারা আবার ঠিক মতো লোককে চিনতে পারবে, তাদের মানে মুডটা চেঞ্জ হয়ে যাবে। এখনই ঠিক আছে, কখনই হয়তো আপনার উপর রেগে গেল, কখনো আবার ঠিকঠাক হয়ে গেল। মানে আমরা অনেক সময় বলি না, একটা বাংলাতে কথা আছে চুচিবাই কথাটা,
হুম হুম তো এটাকে আমরা ইংরেজিতে বলি কি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটাও দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে এই রোগটা আরো ভয়ানক ভাবে দাঁড়িয়েছে, যার ইংরেজিতে নাম দেওয়া হয়েছে ক্রেজি ক্যাট লেডি সিনড্রোম। মানে যে সব মহিলারা এই রোগ আক্রান্ত হন তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, তারা সুইসাইড করার একটা টেন্ডেন্সি দেখে যায়। ঠিক আছে, এবারে এইটা আপনি কিভাবে দেখবেন? আপনি দেখবেন, যদি খেয়াল করে দেখেন, যেসব ভদ্রলোক বা ভদ্র মহিলা বিড়াল পুষতে পছন্দ করে তাদের বাড়িটা একটু বাড়ির দিকে তাকিয়ে দেখুন, তাদের বিড়াল বাড়িতে একটা থেকে একাধিক হয়ে গেছে, ক্রমবর্ধমান বিড়াল। অনেকে দেখবেন, আমরা নিজেরাও গিয়ে দেখেছি বিভিন্ন রকম গবেষণায় অংশ হিসাবে, যে বাড়ির মধ্যে তারা বিছানার মধ্যে বিড়ালটাকে ঘুমোতে দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে বিড়াল থেকে ওই পায়খানা কিভাবে ধীরে ধীরে তাদের বাড়ির পরিবার পরিজনের মধ্যে ওই রোগটা সংক্রমিত। বুঝতে পারলাম আমি? এইবারে আপনার বলুন। এইবারে আপনি যে প্রশ্নটা করেছিলেন, এর চিকিৎসা, নিশ্চয়ই এর চিকিৎসা আছে, চিকিৎসা করানো যাবে। চিকিৎসার মধ্যে আমরা সাধারণত অনেক রকমের অ্যান্টিবায়োটিক জানি এবং কিছু অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, মানে যেগুলো ম্যালেরিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন আছে পাইরিমিথামিন, এবং কিছু সালফারের ওষুধ যেমন সালফার ডায়াজিন। এই পাইরিমিথামিন এবং সালফার ডায়াজিন এই ওষুধ দুটো খুব ভালো কাজ করে। এর সঙ্গে আমরা অন্য অ্যান্টিবায়োটিক যেমন ক্লিন্ডামাইসিন বা স্পাইরামাইসিন দিতে পারি। ঠিক আছে, আগে বলেছিলাম যে কিছু কিছু ওই অনাক্রমতা কম যাদের মধ্যে আছে, প্রতিরোধ ক্ষমতা কম আছে, এরকম লোক যারা এইডস ভুগছেন, তাদের ক্ষেত্রে একটা ওষুধ দেওয়া হয়, তার নাম অ্যাটোভাকিন। সেটা ওই কিছু কিছু টক্সোপ্লাজমা সিস্টকে মারতে পারে, আর ওর সঙ্গে ক্লিন্ডামাইসিন দেওয়া হয়। মোটামুটি এইভাবেই চিকিৎসা করা হয়। কিন্তু বিড়ালের চিকিৎসা সাধারণভাবে আমরা যে বিড়ালের পিটিএর যে ডায়রিয়া ধরনের ওষুধ সেগুলো দেওয়া হয়, এবং তার সঙ্গে এই যে অ্যান্টিবায়োটিক যেগুলোর নাম বললাম এগুলো দিয়েই চিকিৎসা করা হয়। তাহলে চিকিৎসা তো রয়েছে, কিন্তু আমাদের মনে হয় আরেকটু সাবধানতা অবলম্বন করা খুব দরকার, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের বিড়ালের পোষার পরিমাণটা একটু কমিয়ে দেওয়া উচিত এবং অনেক সাবধানতা নেওয়া উচিত, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। কুকুর বিড়াল অতি প্রাচীন কালে থাকতো বনে অরণ্যে। কুকুর বিড়াল অতি প্রাচীন কালে থাকতো বনে অরণ্যে। মানুষদের পুষল ঘরে, মানুষদের পুষল ঘরে নিজ প্রয়োজনের জন্যে। মানুষ এদের পুষল ঘরে নিজ ব্যবহারের জন্যে। কুকুর বিড়াল অতি প্রাচীন কালে থাকতো বনে অরণ্যে। কুকুর বিড়াল শখের প্রাণী, এদের থেকে জনস্বাস্থ্য হানি। কুকুর বিড়াল শখের প্রাণী, এদের থেকে জনস্বাস্থ্য হানি। দুরারোগ্য ব্যাধি মুক্ত হতে মানুষ হচ্ছে হন্যে। দুরারোগ্য ব্যাধি মুক্ত হতে মানুষ হচ্ছে হন্যে। মানুষদের পুষল ঘরে, মানুষদের পুষল ঘরে নিজ প্রয়োজনের জন্যে। মানুষদের পুষল ঘরে নিজ ব্যবহারের জন্যে। কুকুর বিড়াল অতি প্রাচীন কালে থাকতো বনে অরণ্যে।
কুকুর বিড়াল শখের প্রাণী, এদের থেকে জনস্বাস্থ্য হানি। কুকুর বিড়াল শখের প্রাণী, এদের থেকে জনস্বাস্থ্য হানি। দুরারোগ্য ব্যাধি মুক্ত হতে মানুষ হচ্ছে হন্যে। কুকুর বিড়াল অতি প্রাচীন কালে থাকতো বনে অরণ্যে। পরজীবী বাহিত রোগ ছড়াচ্ছে পোষা বিড়াল কুকুর। কীট পতঙ্গ এদের থেকে রোগ ব্যাধি ছড়ায় বহুদূর। পরজীবী বাহিত রোগ ছড়াচ্ছে পোষা বিড়াল কুকুর। কীট পতঙ্গ এদের থেকে রোগ ব্যাধি ছড়ায় বহুদূর। বিপন্ন জনস্বাস্থ্য, বিপন্ন জনস্বাস্থ্য, অ্যানিমিয়া, এইডস, কৃমি ঘটিত রোগ, মানসিক রোগ বন্ধায়। অ্যানিমিয়া, এইডস, অ্যানিমিয়া, এইডস, কৃমি ঘটিত রোগ, মানসিক রোগ বন্ধায়। ভাইরাস, রেবিস, বিড়ালের মল থেকে টক্সো প্লাজমা গন্ডাই। অ্যানিমিয়া, এইডস, কৃমি ঘটিত রোগ, মানসিক রোগ বন্ধায়। ভাইরাস, রেবিস, বিড়ালের মল থেকে টক্সো প্লাজমা গন্ডাই। বিড়াল কুকুর থেকে অতি সাবধান, প্রতিরোধ গড়লেই বাঁচবে তো প্রাণ। বিড়াল কুকুর থেকে অতি সাবধান, প্রতিরোধ গড়লেই বাঁচবে তো প্রাণ। বার্থ কন্ট্রোল, বার্থ কন্ট্রোল গৃহবন্দী হলেই, বার্থ কন্ট্রোল গৃহবন্দী হলেই পোষ্য থাকবে নির্বিঘ্নে। মানুষদের পুষল ঘরে, মানুষদের পুষল ঘরে নিজ প্রয়োজনের জন্যে। মানুষদের পুষল ঘরে নিজ প্রয়োজনের জন্যে। কুকুর বিড়াল অতি প্রাচীন কালে থাকতো বনে অরণ্যে। কুকুর বিড়াল অতি প্রাচীন কালে থাকতো বনে অরণ্যে। বিড়াল কুকুর থেকে অতি সাবধান, প্রতিরোধ গড়লেই বাঁচবে তো প্রাণ। বিড়াল কুকুর থেকে অতি সাবধান, প্রতিরোধ গড়লেই বাঁচবে তো প্রাণ। বাত কন্ট্রোল গৃহবন্দী হলেই পোষ্য থাকবে নির্বিঘ্নে। মানুষদের পুষল ঘরে নিজ প্রয়োজনের জন্যে। মানুষদের পুষল ঘরে নিজ ব্যবহারের জন্যে। কুকুর বিড়াল অতি প্রাচীন কালে থাকতো বনে অরণ্যে। কুকুর বিড়াল অতি প্রাচীন কালে থাকতো বনে অরণ্যে। কুকুর বিড়াল অতি প্রাচীন কালে থাকতো বনে অরণ্যে। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। আচ্ছা, আমরা তো অনুষ্ঠানতে এগিয়ে গেছি, তো আপনি কি রোগের প্রতিকার উপায় সম্পর্কে একটু আমাদের বলেন। হ্যাঁ 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 হ্যাঁ
এই প্রতিরোধ হচ্ছে, যেমন আমি প্রথম থেকেই বলছিলাম, বিড়াল কুকুর পোষ্য হিসাবে আমরা বাড়িতে অবশ্যই পালন করব। তারা আমাদের কম্পানিয়ন অ্যানিমাল, তাদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে স্নেহ করি। কিন্তু আমাদের জানতে হবে, বর্তমান গবেষণাতে জানা যাচ্ছে যে কেন স্নেহ করছি। এটা একটা অদ্ভুত গবেষণার পাঠ উঠে এসছে যে যদি আমাদের শরীরের মধ্যে, মাথার মধ্যে ওই যে পরজীবীটা থেকে থাকে, ওই পরজীবী আমাকে বাধ্য করছে ওই বিড়ালটাকে স্নেহ করার জন্য। এটা একটা অদ্ভুত গবেষণা, আচ্ছা। অদ্ভুত গবেষণা ফলাফল। তার ফলে ওই পরজীবীটা চেষ্টা করছে যে ওই মানুষের মাথা থেকে যে আবার বিড়ালের মধ্যে ঢুকবে। আচ্ছা। তাহলে এখান থেকেই আমরা সতর্কতাটা অবলম্বন করা শুরু করব। বিড়াল পালন করব না মানে পশু হিসেবে লাগবো না, এটাও ঠিক নয়। চেষ্টা করব বিড়ালটাকে কম পোষা, কুকুরের দিকে একটু পোষা, কুকুর টুকুর যদি বাড়িতে থাকে ভালো। এর সঙ্গে আমরা যেটা করব, আমরা খালি হাতে যে মাছ মাংস গুলো ধুইছি সেটাকে চেষ্টা করবো মাছ মাংস ধোয়ার পরে ভালো করে হাত ধোয়া, পরিষ্কার করে। এটা তো সবকিছুতেই আসে। আর আমাদের ইতিহাস জানতে হবে, মানে ওই বাড়ির অ্যাকচুয়ালি যে বাড়িতে এনারা মানে বিড়াল টিড়াল থাকছে সেই বাড়ির লোকেদের কি ধরনের রোগ জীবাণু হয়। আর যারা বিড়াল পুষছেন তারা সর্বদা চেষ্টা করবেন যে বিড়ালটাকে যখনই বড় হচ্ছে তাদেরকে ওই বার্থ কন্ট্রোল করিয়ে দেওয়া। বার্থ কন্ট্রোল মানে প্রাণী চিকিৎসা, যেসব চিকিৎসালয় আছে সেখানে গেলে বিড়ালের ওই কন্ট্রোল করে দেওয়া যাবে, যেটাকে আমরা অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল বলি। তারপরে তার ওই সংক্রান্ত মানে জন্ম হারটাও কমে যাবে এবং কম রোগ সংক্রমণ করতে পারবে। এবং মূলত আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি বাড়িতে আমরা বিড়াল পুষি তাহলে চেষ্টা করবো বিড়ালটা আমার চোখের মধ্যেই থাকে, সে যেন বাইরে না বেরিয়ে যেতে পারে, ঘরের মধ্যেই থাকে। যদি বাইরে গিয়ে সে ইঁদুর খায় তখন কিন্তু ওই ইঁদুর থেকেই রোগটা সংক্রমণ হয়ে বিড়ালের মধ্যে ঢুকছে। আমরা তো এতক্ষণ জানলাম কিভাবে মানুষের মধ্যে সংক্রমণ হচ্ছে, এবারে বুঝতে হবে বিড়াল কিভাবে রোগটাকে সংক্রমিত হচ্ছে। বিড়াল কারণ ইঁদুর থেকে, ওই যে গিয়ে ইঁদুর গুলো খেয়ে ফেলছে, ইঁদুরটা গিয়ে সংক্রমিত। তাহলে আমাদের বুঝতে হবে যে বিড়াল যাতে বাইরে না বেরোতে পারে, সঠিক সময়ে বিড়ালের চিকিৎসা করাতে হবে এবং বার্থ কন্ট্রোল করতে হবে। এইগুলো করলে আমরা এই সংক্রমণ থেকে অনেকটাই আমরা রেহাই পেতে পারি। আপনার থেকে যে আজকে জানতে পারলাম, মানে আমরা দেখি কি হয়তো আমার বাড়ি বিড়াল আছে, সে কিন্তু ঘুরতে ঘুরতে অন্য বাড়ি চলে গেল, এবং তারা যদি অনুষ্ঠান শুনে থাকে তারা তো এখন রেগে যাবে, কারণ এখন তো গবেষণা ক্ষেত্রে অন্য জিনিস ধরা পড়ছে, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু এটা মানুষের জানা দরকার ভীষণ ভাবে। এই নিয়ে আমি বহুদিন কাজকর্ম করেছি এবং দেখেছি মানুষের একটা মানসিক যে রোগের যে প্রকোপটা, এই রোগের ফলে এটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন গ্রামের মধ্যে যেসব অনেকগুলো বাড়িতে যারা বিড়াল পালন করে তাদের অনেকেই কিন্তু বিয়ে করেন। এটা লক্ষ্য করে দেখবেন, না বিয়ে করেন না। এর কারণ আমরা অবধাবন করেছি, করে দেখেছি তারা কোনো না কোনো ভাবে সংক্রমিত, তাদের সিরাম নিয়ে টেস্ট করে দেখেছি। আচ্ছা। তো এর সঙ্গে আছে। আর যেটা আমি আগেই বলেছিলাম যে এই যে বন্ধাত্মকরণ, আজকের দিনে যে যৌন ক্ষমতা কমে যাওয়া, বাচ্চা নেওয়ার যে সমস্যা, এইটা কিন্তু এই রোগের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। এই ব্যাপারে আমরা এই জন্যই আমরা এই রোগটাকে মানে জনস্বাস্থ্যের একটা অন্যতম জুনোটিক রোগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাহলে একটা খুব মারাত্মক বিষয়, মানে অথচ খুব সাইলেন্ট হয়ে রয়েছে, তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই, সেভাবেই আছে। আচ্ছা, আমরা শুনেছি আমাদের শেষ প্রশ্ন যে এক পৃথিবী এক স্বাস্থ্য, হ্যাঁ, এই বিষয়টা ঠিক মানে এটা কোন কনসেপ্ট থেকে আনা হয়েছে যদি একটু বলেন। এক পৃথিবী এক স্বাস্থ্য মানে কি? আমরা শুধু স্বাস্থ্য বলতেই ডাক্তারবাবুর কথায় বুঝতাম যে রোগ মানুষের হচ্ছে এবং ডাক্তারবাবুর কাছ থেকেই এই সম্ভব। কিন্তু এখন আমরা যত দিন এগোচ্ছে, যত গবেষণা এগোচ্ছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পশু পাখির থেকেও মানুষের মধ্যে রোগ আসছে, মানুষ থেকে পশু পাখির রোগ আসছে। আবার দেখা যাচ্ছে আমাদের এই রোগের প্রকোপ শুধুমাত্র জীবাণু বীজাণু বা নয়, তার সঙ্গে অন্যান্য জিনিসও যুক্ত আছে। যেমন ধরুন পরিবেশগত অনেক কিছু ব্যাপার আছে, যেমন আজকে ধরুন দেখুন টেম্পারেচার বাড়লে কমলে, বৃষ্টিপাত কমলে, এখন দেখুন সময় সময় ঠিক বৃষ্টিটা সময় মতো হচ্ছে না, চাষবাসের সমস্যা হচ্ছে। হ্যাঁ, ঋতু পরিবর্তন অনেকটা হয়েছে, এর সঙ্গে অপুষ্টিজনিত ব্যাপারটা থাকছে। এই পুরো ব্যাপারটা সামগ্রিক ভাবে আমরা যখন কোনো রোগকে তার মানে করার চেষ্টা করব, নির্মূল করার চেষ্টা করব,
তার সঙ্গে আমাদের এই সামগ্রিক জিনিসটাকে দেখতে হবে, যে রোগের উৎস কি, কোথা থেকে আসছে, হ্যাঁ, সেই উৎসর ইয়েটাকে বন্ধ করে দেওয়া, সংক্রমণটা, সেটা যেই সোর্সই থাক না কেন, তার সঙ্গে মানে মিলিতভাবে একজন মানুষের ডাক্তার, একজন প্রাণী চিকিৎসক, একজন এনভায়রনমেন্টালিস্ট যিনি পরিবেশ নিয়ে কাজ করেন, একজন নিউট্রিশনিস্ট যিনি আমাদের ঠিকমতো নিউট্রিশন ডায়েট দিতে সাহায্য করেন, তো সবাইকে মিলেমিশে যদি আমরা ঠিক করে এর বিরুদ্ধে লড়াই করতে পারি, তখনই আমরা বলবো ওই এক মানে পৃথিবীর এবং এক ইয়ে লড়াই হচ্ছে। একদম। তাহলে আজকে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। আপনি কি আর কিছু বলতে চান এই বিষয়ের উপরে? এই বিষয়ে আমার আলোচনার আমি একদম শেষ দিকেই চলে গেছি। এই বিষয়ে বলতে গেলে আমি আর দুটো জিনিস বলতে চাই, যে সেটা হলো এই রোগের যে আমরা ইয়ে করলাম, আমরা রোগটাকে, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন ডায়াগনোসিস, কিভাবে রোগ নির্ণয় করা যাবে। সাধারণ লক্ষণ থেকে কিন্তু রোগ নির্ণয় করা যায় না। রোগ নির্ণয় মূলত ডাক্তারবাবু আমাদেরকে বলে দেয় যে রক্ত পরীক্ষা করার জন্য। সেই রক্ত পরীক্ষা করে অনেক সময় এই যে মাথার মধ্যে যে সিস্ট গুলো থাকে, সেই সিস্টটার জন্য ডাক্তারবাবু আমাদের এই সিটি স্ক্যান বা এমআরআই, যেটা নাম শুনে থাকি, শুরুতে আমরা এক্স রে করে ডাক্তারবাবু বুঝতে পারেন, যদি না হয় সিটি স্ক্যান বা এমআরআই করতে পারেন। তো সিটি স্ক্যান এমআরআই করলে কি হয়, অনেক সময় দেখা যায় যে আমাদের মাথার মধ্যে সিস্ট গুলো আছে, তখন রোগ নির্ণয় হয়ে যায়। রোগ নির্ণয় হয়ে গেলেই চিকিৎসা হয়, ঠিক আছে, এবং চিকিৎসা হয়ে গেলেই তখন আমরা রোগ প্রতিরোধ করতে সুবিধা হয়। এবং আমরা আবার আমি ইয়েটা দিতে চাইছি যে বিড়ালকে পোষ্য হিসেবে রাখবেন, কিন্তু বিড়ালকে উপযুক্ত ব্যবস্থা নিয়ে তাকে পোষ্য হিসেবে রাখুন, উপযুক্ত চিকিৎসা করুন, সময় মতো তাকে বাড়ির মধ্যে বাইরে বের করতে দেবেন না, এবং বার্থ কন্ট্রোল করিয়ে নিন। তাহলে কিন্তু আমরা এই নিঃশব্দ রোগের থেকে মুক্তি পাবো। আচ্ছা, তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল বিড়ালের পরজীবী ঘটিত জনস্বাস্থ্য রোগ ও প্রতিকার, আর এ বিষয়ে আলোচনা করছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি প্যারাসাইকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর সুরজিৎ বৈদ্য। ডক্টর বৈদ্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আগামী সময় নিশ্চয়ই আপনাকে নমস্কার। আপনাকে ধন্যবাদ। রেডিও কলকাতা, ভালো থাকবেন। নমস্কার। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।